ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের একটা খুব ইন্টারেস্টিং অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব। অধ্যায় ৫, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। হ্যাঁ, দারুণ একটা বিষয়। আমরা তো প্রায়শই আমাদের দেশকে ভারত বলি, আবার ইন্ডিয়াও বলি, কিন্তু এই নামগুলো এলো কোথা থেকে? মানে কেন একটা দেশের দুটো বা হয়তো আরও বেশি নাম? ঠিক, এই অধ্যায়টা ঠিক এই ব্যাপারটাই খুলে বলে কিভাবে এই বিশাল ভূখণ্ডটা, মানে যাকে আমরা আজ একটা দেশ হিসেবে চিনি, তার পরিচয়টা সময়ের সাথে সাথে পাল্টেছে। এখানকার মানুষ একে কি নামে ডেকেছে, আবার বাইরের লোকরাই বা কি নামে চিনেছে। একদম। আর এই নামগুলো তো শুধু নাম নয়, এর পেছনে অনেক ইতিহাস আছে, সংস্কৃতি জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে সিন্ধু নদের নাম থেকে কিভাবে বাইরের দেশের দেওয়া নামগুলো এলো, আবার ভারতের মতো একটা এত পুরনো নাম, সেটা আজও কি করে আমাদের সংবিধানে জায়গা পেল। বেশ রোমাঞ্চকর জার্নি কিন্তু নামগুলোর। চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। মানে আজকের দিনের ভারত আর ধরুন ৫০০ বা ২০০০ বছর আগের ভারত, এই ধারণাটা কি একই ছিল? না না, একেবারেই না। এখন আমরা ভারত বলতে যা বুঝি, একটা নির্দিষ্ট ম্যাপ, রাজ্য, রাজধানী, জনসংখ্যা, একটা আধুনিক রাষ্ট্র। হ্যাঁ, একটা রাজনৈতিক সত্তা। ঠিক, কিন্তু বইটাতেও যেমন বলা আছে, যদি আমরা একটু অতীতে যাই, ধরুন ৫০০ বা ২০০০, এমনকি ৫০০০ বছর আগে, তখন এই অঞ্চলের ধারণাটা ছিল অনেক বিস্তৃত। আচ্ছা। তখন এটাকে দেশ না বলে বরং ভারতীয় উপমহাদেশ বলাকেই হয়তো ঠিক। এর জিওগ্রাফীয় সীমানাটাও কিন্তু অন্যরকম ছিল। ও আচ্ছা, এই উপমহাদেশের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তাহলে। আর এর চারপাশের প্রাকৃতিক সীমানাগুলো, মানে উত্তরে হিমালয়, দক্ষিণে সমুদ্র, এগুলোর কি কোনো ভূমিকা ছিল? অবশ্যই ছিল, বিশাল ভূমিকা। এই প্রাকৃতিক বর্ডারগুলোই তো, উত্তরে দুর্লঙ্গ হিমালয় আর ৩ দিকে সমুদ্র, এই পুরো অঞ্চলটাকে এশিয়ার বাকি অংশ থেকে একটা আলাদা ভৌগোলিক পরিচয় দিয়েছে। বইয়ের ৭৭ পাতায় শ্রী অরবিন্দের একটা উদ্ধৃতিও আছে এই নিয়ে। আবার বিষ্ণু পুরাণের শ্লোকেও এর উল্লেখ পাই। এই প্রাকৃতিক গঠনটাই হয়তো এখানকার সভ্যতাকে একটা নিজস্ব পথে চালিত করেছে। মানে এই বিশালতাই কি বিভিন্ন নামের জন্ম দিল? হ্যাঁ, অনেকটা তাই। আর এখানকার সবচেয়ে পুরনো নামগুলোর একটা আমরা কোথায় পাই? ঋগ্বেদে। ভারতের সবচেয়ে পুরনো গ্রন্থ, সেখানে কি নাম ছিল? সেখানে এই অঞ্চলের উত্তর-পশ্চিম অংশটার নাম দেওয়া হয়েছে সপ্তসিন্ধু। সপ্তসিন্ধু মানে ৭ নদীর দেশ। সিন্ধু নদ আর তার যে প্রধান উপনদীগুলো, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, এইসব, সেই পুরো এলাকাটা। ওহ, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সিন্ধু শব্দটা এসেছে সিন্ধু থেকে। আর সিন্ধু মানে শুধু সিন্ধু নদ নয়, সাধারণভাবে নদীও বোঝাতো। তার মানে একদম শুরু থেকেই একটা নদী বা ভৌগোলিক বৈশিষ্ট্য নামের সঙ্গে জড়িয়ে গেল। একদম, একেবারে বৈদিক যুগ থেকেই এই নদী বিধৌত অঞ্চলটাই ছিল তখনকার পরিচিত জগতের একটা কেন্দ্র। দারুণ তো। আচ্ছা, এরপর সময় এগোনোর সাথে সাথে মহাভারতের যুগে যেমন। হ্যাঁ, মহাভারতের সময় এসে আমরা দেখি এই অঞ্চলের ভূগোল সম্পর্কে জ্ঞান অনেক বেড়ে গেছে, অনেক বিস্তৃত। মানে তখন শুধু উত্তর-পশ্চিম নয়, আরও অনেক জায়গার নাম পাওয়া যাচ্ছে, যেমন ধরুন কাশ্মীর, কুরুক্ষেত্র, আজকের দিল্লি হরিয়ানার কাছাকাছি, মগধ দক্ষিণ বিহার, বঙ্গ বাংলা, প্রাগজ্যোতিষ আসামের পুরনো নাম, কচ্ছ, কেরল, এরকম কত নাম। বাহ, তার মানে মানুষ তখন অনেক দূর-দূরান্তের খবর রাখত। ঠিক তাই। একটা ধারণা তৈরি হচ্ছিল যে এটা একটা বিশাল ভূখণ্ড, যেখানে অনেক রাজ্য, অনেক জনপদ আছে। বইয়ের ৭৮ পাতায় একটা ম্যাপও আছে, দেখলে বোঝা যায়। কিন্তু এই ছোট ছোট অঞ্চলের নামের পাশাপাশি পুরো উপমহাদেশের জন্য কি কোনো নাম ছিল তখন মহাভারতে? হ্যাঁ, ছিল তো। আর সেটাই খুব গুরুত্বপূর্ণ। মহাভারতেই আমরা পুরো উপমহাদেশের জন্য দুটো খুব পরিচিত নাম পাই। কি কি? একটা হলো ভারতবর্ষ, আর অন্যটা জম্বুদ্বীপ। ভারতবর্ষ, এটা তো আমরা প্রায়ই শুনি। এর মানে তো ভরতদের দেশ। হ্যাঁ, আক্ষরিকভাবে তাই। এ ভরত কারা? দেখুন, ভরত নামটা প্রথম পাই আমরা ঋগ্বেদেই। সেখানে ভরত ছিল একটা বেশ প্রভাবশালী বৈদিক ট্রাইব বা জনগোষ্ঠী। আচ্ছা। মনে করা হয় কুরুক্ষেত্রের যে যুদ্ধ, তার অন্যতম প্রধান শক্তি ছিল এই ভরতরা। পরে পুরাণ বা অন্য সাহিত্যে ভরত নামে খুব বিখ্যাত রাজাদের কথাও পাই আমরা। রামের ভাই ভরত, বা ধরুন শকুন্তলার ছেলে ভরত। ও হ্যাঁ হ্যাঁ।
তো একটা চালু ধারণা হলো এদেরই কোনো একজনের নামে এই বিশাল দেশের নাম হয় ভারতবর্ষ। মানে একটা জনগোষ্ঠী বা কোনো এক কিংবদন্তি রাজার স্মৃতি জড়িয়ে আছে এই নামের সাথে। বেশ ইন্টারেস্টিং। আর অন্য নামটা জাম্বুদ্বীপ, এটা কেমন নাম? হ্যাঁ, নামটা একটু অন্যরকম শোনায়। জম্বুদ্বীপের মানে হল জাম গাছের ফলের দ্বীপ। জাম গাছ? হ্যাঁ, জাম বা জম্বু খুব সাধারণ পরিচিত একটা গাছ আমাদের এখানে। নামটা একটু কাব্যিক, তাই না? এটা আসলে পুরনো ভারতীয় কসমোলজির অংশ। কসমোলজি মানে? মানে প্রাচীন ভারতীয় বিশ্বতত্ত্বে ভাবা হতো পৃথিবীটা 7টা দ্বীপ বা মহাদেশে ভাগ করা। তার ঠিক মাঝখানে ছিল এই জম্বুদ্বীপ, মানে আমাদেরই উপমহাদেশ। এটা শুধু ভূগোল নয়, একটা বিশ্ব ভাবনাও এর সাথে যুক্ত। তার মানে ভারতবর্ষ নামটা যেমন একটু ঐতিহাসিক বা রাজনৈতিক মনে হচ্ছে, জম্বুদ্বীপ নামটা সেরকম একটা পৌরাণিক বা বিশ্বতত্ত্বের ধারণা দিচ্ছে। ঠিক ধরেছেন। দুটো নামে কিন্তু চালু ছিল। বিভিন্ন সময়ে এদের গুরুত্ব কম বেশি হয়েছে। যেমন ধরুন সম্রাট অশোকের সময়, মানে খ্রিস্টপূর্ব 3য় শতক নাগাদ, অশোক তার শিলালিপিতে নিজের বিরাট সাম্রাজ্যকে বোঝাতে কিন্তু জম্বুদ্বীপ নামটাই ব্যবহার করেছেন। তাই নাকি? অশোকের লেখাতেও জম্বুদ্বীপ আছে? হ্যাঁ, তার সাম্রাজ্য তো আজকের ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়িয়ে আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত ছিল। সেই বিশাল রাজনৈতিক এলাকাটাকে তিনি জম্বুদ্বীপ বলছেন। পৃষ্ঠা ৭৮-৭৯-তে এটা নিয়ে বলা আছে। বাহ, একজন ঐতিহাসিক সম্রাট এই পৌরাণিক নামটা ব্যবহার করছেন, এটা বেশ ভাবার মতো। কিন্তু ভারত বা ভারতবর্ষ নামটা কি তাহলে পরে বেশি চালু হলো? হ্যাঁ, অশোকের কয়েকশো বছর পর থেকে আমরা দেখি ভারত বা ভারতবর্ষ নামটা ক্রমশ বেশি পরিচিতি পাচ্ছে। এর খুব বিখ্যাত একটা প্রমাণ আছে বিষ্ণু পুরাণে। সেখানে কি বলা আছে? সেখানে একটা শ্লোক আছে, বইয়ের ৮০ পাতাতেও কোট করা হয়েছে। উত্তরং যৎসমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম বর্ষং তদ্ভারতম নাম ভারতী যত্রা সন্ততিহি। ও, এর মানে কি? মানে হল, যে দেশ সমুদ্রের উত্তরে আর বরফে ঢাকা হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত তার নাম ভারত, আর এখানকার অধিবাসীরা হল ভারতী বা ভরতের বংশধর। বাহ, কি পরিষ্কার ভৌগোলিক সংজ্ঞা! আর অধিবাসীদেরও একটা পরিচয় দেওয়া হচ্ছে। একদম। এই শ্লোকটা ভারতের একটা অখণ্ড ভৌগোলিক সত্তা আর তার মানুষের পরিচয়ের ধারণাকে খুব জোরের সাথে প্রতিষ্ঠা করে। এই সংজ্ঞাটা তো আজও খুব সত্যি মনে হয়। আচ্ছা, এই ভারত নামটা কি শুধু উত্তর ভারতেই চলত? না না, শুধু উত্তরে নয়। উত্তরে যেমন ভারত বলা হতো, দক্ষিণে প্রায়শই এর রূপটা ছিল ভারতম। কিন্তু নামটা সারা উপমহাদেশেই পরিচিত ছিল। দক্ষিণেও? হ্যাঁ, এমনকি তামিল সাহিত্যেও, মানে প্রায় ২০০০ বছর আগে তামিল কবিতাতেও একই রকম একটা ভৌগোলিক চেতনার কথা পাই। সেখানে এক রাজার প্রশংসা করা হচ্ছে, যার রাজত্ব বা খ্যাতি দক্ষিণে কুমারী অন্তরীপ থেকে উত্তরে সেই মহান পর্বতমালা মানে হিমালয় পর্যন্ত, আর পূর্বে পশ্চিমে সমুদ্র পর্যন্ত ছড়ানো ছিল। তার মানে সেই সময়েও পুরো উপমহাদেশ নিয়ে একটা ধারণা ছিল, দক্ষিণেও। অবশ্যই। এই যে এত পুরনো সময়েও বিভিন্ন ভাষায়, বিভিন্ন সাহিত্যে একটা সামগ্রিক ভৌগোলিক ধারণা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অসাধারণ ব্যাপার। সত্যি? তার মানে এই ভারত নামটার শিকড় যে কত গভীরে তা বোঝা যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের হলো, এই প্রাচীন নামটা আজও টিকে আছে, তাই না? টিকে আছে শুধু নয়, ভীষণভাবে টিকে আছে। আর এটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ঐতিহাসিক ধারাবাহিকতা, হ্যাঁ, সেটা আজও আমাদের রাষ্ট্রীয় পরিচয়ের একেবারে কেন্দ্রে রয়েছে। স্বাধীন ভারতের সংবিধান যখন তৈরি হলো, তখন তার প্রথম অনুচ্ছেদেই নামটা রাখা হলো। সংবিধানে? হ্যাঁ, ইংরেজি ভার্সনে লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, আর হিন্দি ভার্সনে ভারত অর্থাৎ ইন্ডিয়া রাজ্যং কা সংঘ হোগা। বাহ, দুটো নামই, ইন্ডিয়া আর ভারত। একদম। সাংবিধানিকভাবেই দুটো নামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেন প্রাচীন ঐতিহ্য আর আধুনিক রাষ্ট্রের একটা মিলবন্ধন। বইয়ের ৮১ পাতায় সংবিধানের প্রথম পাতার ছবিও আছে। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে আমাদের সংবিধানেই দুটো নাম আছে। আচ্ছা, আমরা তো এতক্ষণ দেশের ভেতরের নামগুলো নিয়ে কথা বললাম, ভারতবর্ষ, জম্বুদ্বীপ, ভারত, কিন্তু বিদেশিরা, বাইরের লোকেরা এই অঞ্চলকে কি নামে চিনত? হ্যাঁ, বাইরের লোকেদের দেয়া নামগুলোর গল্পটা আবার একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। মানে তার উৎসটা ভিন্ন। প্রাচীনকালে যারা ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের মধ্যে পার্সিকরা, মানে প্রাচীন ইরানের লোকেরা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পারস্য সাম্রাজ্য। ঠিক।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মানে আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে পার্শ্বিক সম্রাটরা সিন্ধু নদের পশ্চিম দিকের কিছু এলাকা জয় করেছিলেন। তো তাদের যে সবচেয়ে পুরনো রেকর্ড বা শিলালিপি পাওয়া যায় তাতে এই সিন্ধু নদের ওপারের অঞ্চলটাকে তারা কি নামে ডাকছে? কি নামে? হিন্দ, হেদু বা হিন্দু। আরে, হিন্দু। হুম, এটা কি সিন্ধু থেকে এসছে? ঠিক তাই। সিন্ধু শব্দটারই পার্শ্বিক উচ্চারণ হল হিন্দু। কেন উচ্চারণ পাল্টে গেল কেন? কারণ প্রাচীন পার্শ্বিক ভাষায় স ধ্বনিটা ছিল না, বা থাকলেও সেটা হয়ের মতো উচ্চারিত হতো, তাই সিন্ধু তাদের মুখে হয়ে গেল হিন্দু। ও আচ্ছা। সুতরাং সিন্ধু নদের ওপারের দেশ তাদের কাছে হল হিন্দু। এখানে একটা জিনিস মনে রাখা খুব দরকার, এই হিন্দু শব্দটা তখন ছিল পুরোপুরি একটা ভৌগোলিক পরিচয়, মানে সিন্ধু নদের ওপারে যারা থাকে তাদের দেশ। আজকের হিন্দু ধর্মের সাথে এর কোনো সম্পর্ক ছিল না তখন। শুরুতে একদমই না, সেই ধর্মীয় পরিচয়টা অনেক পরে এই ভৌগোলিক নাম থেকেই তৈরি হয়েছে। প্রথমে এটা ছিল জাস্ট একটা জায়গার নাম। পৃষ্ঠা ৮১-তে এটা পরিষ্কার করে বলা আছে। এই ব্যাপারটা জানাটা খুব জরুরি। স থেকে হ হয়ে যাওয়াতেই এত কিছু। আচ্ছা, তাহলে গ্রিকরা যে ইন্ডিয়া বা ওই রকম কিছু বলতো, হ্যাঁ, সেটার উৎসও কি এই পার্শ্বিক হিন্দু থেকে? ঠিক ধরেছেন। গ্রিকরা এই অঞ্চলের কথা জানতে পারল পার্শ্বিকদের কাছ থেকে। কিন্তু মুশকিল হল, গ্রিক ভাষায় আবার হ ধ্বনিটা উচ্চারণে ছিল না বা লেখার চল ছিল না। তাহলে তারা যখন পার্শ্বিকদের কাছে হিন্দু নামটা শুনল, তারা প্রথম অক্ষর হটা বাদ দিয়ে দিল। হ্যাঁ, ফলে নামটা হয়ে গেল ইন্দোই। ইন্দোই। আর এই অঞ্চলের বিশেষণ হিসেবে ব্যবহার করত ইন্দিকে। ইন্দিকে, বাহ! তাহলে পুরো রাস্তাটা হলো সিন্ধু, হিন্দু পার্শ্বিক উচ্চারণে, ইন্দোই, ইন্দিকে গ্রিক উচ্চারণে। একদম। এই গ্রিক ইন্দিকে থেকেই কিন্তু পরে ল্যাটিন হয়ে আজকের ইন্ডিয়া নামটা এসেছে। কি দারুণ নামের বিবর্তন! আচ্ছা, শুধু পার্শ্বিক আর গ্রিকরাই, চীনারা, তারাও তো ভারতের সাথে পরিচিত ছিল, বিশেষ করে বৌদ্ধ ধর্মের জন্য। হ্যাঁ, প্রাচীন চীনারাও ভারতকে চিনত। তাদের বিভিন্ন লেখায়, বিশেষ করে বৌদ্ধ তীর্থযাত্রীদের ভ্রমণ কাহিনীতে ভারতের উল্লেখ আছে। তারা মূলত দুটো নাম ব্যবহার করত, ইন্তু বা ইন্দু। ইন্তু বা ইন্দু, এটাও কি সিন্ধু থেকে? মনে করা হয় শেষ পর্যন্ত উৎস ওই সিন্ধুই। পৃষ্ঠা ৮১-তে এর উল্লেখ আছে। রাস্তাটা হয়তো ছিল এরকম: সিন্ধু, হিন্দু, ইন্দু, ইন্দু বা ইন্তু। তার মানে দেখা যাচ্ছে বাইরের প্রায় সব প্রাচীন সভ্যতাই নামকরণের জন্য ওই সিন্ধু নদ বা তার কোনো না কোনো পরিবর্তিত রূপকেই ব্যবহার করেছে। ঠিক, বাইরের দুনিয়ার কাছে সিন্ধু নদটাই ছিল এই বিশাল দেশের প্রধান প্রবেশদ্বার বা পরিচয়। একটা নদীকে কেন্দ্র করে পুরো উপমহাদেশের নাম হয়ে গেল, ভাবা যায়? হ্যাঁ, সত্যি আশ্চর্য। তাহলে আজকের যে ইন্ডিয়া নামটা, যেটা আমরা আন্তর্জাতিকভাবে ব্যবহার করি, হ্যাঁ, সেটার ফাইনাল রুটটা তাহলে ওই গ্রিক ইন্ডিকে হয়ে ল্যাটিন ভাষার মাধ্যমে। একদম। গ্রিক ইন্ডিকে নামটা ল্যাটিন ভাষায় গিয়ে হলো ইন্ডিয়া। আর ল্যাটিনের প্রভাব তো ইউরোপে প্রায় সব ভাষাতেই পড়েছে, তাই সেখান থেকেই ইংরেজি ইন্ডিয়া, ফরাসি ইন্দে, জার্মান ইন্ডিয়ান, এই সব নামগুলো এসছে। পৃষ্ঠা ৮৩-তে এই ব্যাপারটা বলা আছে। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, আমাদের দেশের পরিচয়ের যেন দুটো স্রোত, একটা ভেতরের, যেটা এখানকার মানুষ নিজেরা তৈরি করেছে, হ্যাঁ, যেমন ভারতবর্ষ, জম্বুদ্বীপ, ভারত। আর একটা বাইরের, যেটা বিদেশিরা দিয়েছে, মূলত সিন্ধু নদের সূত্র ধরে। ঠিক, হিন্দু, ইন্দোই, ইন্দু আর শেষমেশ ইন্ডিয়া। ভেতরের নামগুলোতে যেন একটা সাংস্কৃতিক গভীরতা বা নিজস্ব চেতনার ছাপ বেশি, তাই না? ইতিহাস, পুরাণ, ভূগোল সব মিলিয়ে। একদম, ওগুলো যেন এই মাটির নিজস্ব নাম। আর বাইরের নামগুলো, সেগুলো দেখাচ্ছে বাইরের জগৎ কিভাবে এই অঞ্চলটাকে চিনেছে। প্রথমে একটা নদী দিয়ে, তারপর ধীরে ধীরে পুরো উপমহাদেশটাকে। দুটোই কিন্তু ভারতের ইতিহাসের অংশ। আর মজার ব্যাপার হলো, এই দুটো স্রোতই কিন্তু আজও পাশাপাশি বইছে। একদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্ডিয়া নামটাই বেশি পরিচিত, স্বীকৃত। আবার দেশের ভেতরে সাংবিধানিকভাবেও ভারত নামটা সমান গুরুত্বপূর্ণ। এই সহ অবস্থানটাই বোধহয় এই দেশের ইতিহাসের জটিলতা আর ঐশ্বর্যকে তুলে ধরে। খুব সুন্দর বলেছেন। এই সহাবস্থানটাই সবচেয়ে লক্ষ্য করার মতো। এটা শুধু দুটো নাম নয়, এটা দুটো ভিন্ন ঐতিহাসিক পথ চলার গল্প। একটা হলো আত্মাবিষ্কারের পথ, আর একটা হলো বাইরের জগতের সাথে আদান প্রদানের পথ। আর দুটো মিলেই আজকের ভারত বা ইন্ডিয়া। ঠিক তাই।
দুটো মিলেই আজকের পরিচয়টা তৈরি হয়েছে। তাহলে আজ আমরা ক্লাস 6-এর সমাজবিজ্ঞান বইয়ের একটা অধ্যায়কে ধরে ভারতের নামের পেছনের দীর্ঘ আর বেশ আকর্ষণীয় ইতিহাসটা জানার চেষ্টা করলাম। হ্যাঁ, সপ্তসিন্ধু থেকে কিভাবে ভারতবর্ষ, জম্বুদ্বীপ, হিন্দু, ইন্দোই, ইন্তু হয়ে আজকের ভারত আর ইন্ডিয়া এই দুটো নামে আমরা এসে পৌঁছলাম। যাত্রাটা সত্যিই অসাধারণ। এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, যেটা হয়তো বইয়ের বাইরে গিয়েও আমাদের ভাবাতে পারে। কি প্রশ্ন? আমরা দেখলাম আমাদের সংবিধানে ইন্ডিয়া এবং ভারত দুটো নামকেই সমান জায়গা দেওয়া হয়েছে। এই যে ঐতিহাসিক পটভূমিটা আমরা জানলাম, এটার পর আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো নামের সহাবস্থানকে আমরা কিভাবে দেখব? এটা কি আমাদের জাতীয় পরিচয়কে কোনোভাবে প্রভাবিত করে? দুটো নাম থাকাটা কি শুধুই একটা ঐতিহাসিক ব্যাপার, নাকি এর কোনো সমসাময়িক তাৎপর্য আছে? হ্যাঁ, বা ধরুন দুটো নাম কি শুধুই সমার্থক শব্দ, নাকি এদের ব্যবহারে বা এদের ভাবনায় কোনো সূক্ষ্ম পার্থক্য আছে বা থাকা উচিত? সত্যি ভাবার মতো একটা প্রশ্ন, বিশেষ করে যখন নাম নিয়ে এত আলোচনা হয় চারপাশে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানলে হয়তো সেই আলোচনাগুলোকেও অন্যভাবে দেখা যাবে। একদম। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই।